উজানদের বাড়ি প্রায় বছর পাঁচেক পরে আসা। উজানের মা পরিপাটি করে খেতে দিয়েছেন। লক্ষ্মী পুজোর সময় গড়া নাড়ু মোয়া মুরকি। উজানদের বাড়ি আগে খুব আসতো রিমলি, ওদের আগের বাড়ির পাড়া। পরে রিমলির বাবা লেক গার্ডেন্সে নতুন ফ্ল্যাট নিয়ে চলে গেলে ওদের এই ভাড়া বাড়ির পাড়ার টানটা রয়েই গিয়েছিল। উজান ছিল ওর থেকে বছর চারেক বড়, মোটা সোটা গোলগাল চেহারার ছেলে, ওর ছোটবেলার বন্ধু। তবে শুধু কি উজান, আর কি কেউ ছিল না? ছিল। এই পাড়াতেই ছিল রিমলির অত্যন্ত টানের সেই মানুষটা। তাই আজ বারবার উজানদের বৈঠকখানা ঘরটায় বসে উত্তর দিকের বন্ধ জানালায় চোখটা ঠিক চলে যাচ্ছে। মোবাইল ফোনটা এগিয়ে ধরে উজানের মা বলে, দেখ রিমলি উজানের মেয়ে। ফোন হাতে রিমলি অবাক প্রায়। ও মা, পুরো উজানদার মতন হয়েছে। উজানের মা মিটিমিটি হাসে। ওখানকার স্কুলে ভর্তি হয়েছে। ও দেশের অ্যাকসেন্টে ইংলিশ বলে, বাংলার মধ্যে জানে আলু আর ভাত। আমায় ডাকে টাম্মা। রিমলিও হাসে। জার্মানিতে শীত পড়ে প্রচুর। উজানদা যা শীত কাতুরে ছিল, এখন কি করে থাকছে ও দেশে? উজানের মায়ের মুখ সামান্য যেন বিরক্ত। বললেন, আমার সেই উজান কি আর আছে? হাতের ফোন বাজতে রিমলি ফোন এগিয়ে দিল। কানে ফোন চেপে উজানের মা কথা বলতে শুরু করলেন কোনো পরিচিতের সঙ্গে। হাতের প্লেটটা নামিয়ে রিমলি এগিয়ে গেল জানালার দিকে। বুকটা ধুকপুক করছে। জানালার কাছটায় যেতেই অতীতের হুল্লোড়। চোখের সামনে ছোটাছুটি করা ছেলে মেয়ের দল, তাদের মাঝে নিভৃতে বসে তরুণ তরুণী। লক্ষ্মী পুজোর আগে আগে বিজয়া সারতে বেরিয়েছে মৌমাছির দল। উজান, রিমলি, পারমিতা, আশুতোষ আর জিষ্ণু। মিষ্টিগুলো জিষ্ণুর প্লেটে তুলে দিত যেই, মেয়েটার জিষ্ণুর চোখ ছোট করে চাইলে গলা নামিয়ে বলতো, জানিস তো মিষ্টি পারি না খেতে। সেই মেয়েটা কবে আর ভেবেছিল এগুলো শুধুই অতীত হয়ে থাকবে? এ যেন সহস্র মাইল দূরের কোনো পরিচিত হাতছানি। চোখের সামনে সার বেঁধে নামে ঘটনা প্রবাহ। ঝিমিয়ে আসা আলোর হাত ধরে সন্ধ্যার এলোকেশে পদার্পণ। পাখির কলকল্লোল, শীত শুরুর আগের বাতাস, আর্দ্রতা হারানোর উদাসীনতা। আরও মনে পড়ে রিমলির মন খারাপ। জিষ্ণুর হাত চেপে রয়েছে। তাহলে কলকাতার অফারটা নেয়নি? জিষ্ণু বলে, তৎক্ষণাৎ ওর কাঁধ থেকে মাথা তোলে রিমলি, একদম না। পুনের জবের অপরচুনিটি অনেক। তুই যে মন খারাপ করছিস, আর করব না। আমি তোর প্রোগ্রেসের কাটা হতে চাই না। জিষ্ণু ভয়ঙ্কর এক মায়াবী দৃষ্টি বানে বিঁধেছিল সেদিন। তারপর ধীরে চুমু খেয়েছিল কপালে। আজও সে স্পর্শ অনুভব করে শিহরিত হয় শরীর। ওদিকের জানালার কবজাটা গেছে, তাই বন্ধ করে দিয়েছি। আমি একা কত দিকে ছুটি বল? আজকাল কাঠের মিস্ত্রি পাওয়া যে মুখের কথা। উজানের মার বুঝি ফোনে কথা সার হয়ে গেছে। আবার বৈঠকখানায় ফিরে বললেন কথাগুলো। সামান্য ইতস্তত বোধ করল রিমলি, যেন উজানের মা ধরে ফেলেছে ওর এই জানালার এতটা কাছে এসে দাঁড়ানোটা। থতমত খেয়ে বলল, এদিকে একটা আম গাছ ছিল না? সেটাই ভাবছিলাম। তা আছে তো, ছাদে উঠলে দেখতে পাবি। ছাদে? একবার ঘুরে আসি কাকিমা। যা না, কতগুলো গাঁদার চারা পুঁতেছি, একটা কলমের বাতাবি লেবুও আছে, দেখে আয়। রিমলি একরকম একটা সুযোগই তো চাইছিল, যদি ছাদে উঠে ওপারের অতীত সমহিতায় বর্তমানের রূপ নেয়। ছুট্টে যখন সিঁড়ি চড়ছে তখন উজানের মা বললেন, আগে তোরা সব কটা কি হুটোপুটি না করতি? তখন কি আর জানতুম এ বাড়ি এমন শূন্য হয়ে যাবে? তোদের এক একজন ছড়িয়ে ছিটিয়ে থাকবে এক এক জায়গায়। কথা কাটা যেন বলল দিল যে আজ পাড়ায় আগের অনেকেই আর নেই। কিন্তু জিষ্ণুদের তো আর নিজেদের বাড়ি ছিল না। জিষ্ণু হয়তো নেই, কিন্তু ওর বাড়ির লোক। ছাদে উঠে বুক ভরে শ্বাস টানে রিমলি। পুরনো দিনের গন্ধ যদিও কিছু মিলল না। 5 বছর এমন কি পুরনো, কিন্তু তাও বদলেছে অনেক কিছু। ফ্ল্যাটের সংখ্যা বেড়েছে আর গাছের সংখ্যা কমেছে। বেড়েছে অনেক নতুন মুখ আর চাকচিক্যের বহর। ঘুরে ঘুরে যখন দাঁড়িয়েছে জিষ্ণুদের বাড়ির দিকটায়, তখন চোখে পড়ল ছাদ ভরা অজস্র মেয়েদের ভেজা কাপড় মেলা। এসব কাপড় কখনোই জিষ্ণুর মায়ের নয়। চোখে জ্বালা করে উঠল রিমলির। এ পাড়ার পুরনো নতুন বন্ধুদের সঙ্গে আরও যোগাযোগ নেই।
পারমিতার ছবি পোস্ট করে, কিন্তু কখনো রিমলির পোস্টে রিয়াক্ট করে না। সেই থেকে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে। আশুতোষ তো ফেসবুক নেই, ফোন নাম্বার আছে, কিন্তু কথাও হয়ে ওঠে না। আশুতোষ অস্ট্রেলিয়ায় আছে, ভালো চাকরি করে ওখানে। আর জিষ্ণু, তার জীবনের প্রতি পাতায় পুঙ্খানুপুঙ্খ রিমলির জানা ছিল। তার সম্বন্ধে কতটুকু জানে আজকের দিনে দাঁড়িয়ে? জিষ্ণু ফেসবুকে আছে, কিন্তু রিমলির ফ্রেন্ড লিস্টে নেই। ফেসবুক ঘেটে দেখছে ওর একটা লক প্রোফাইল, ফোন নাম্বার নেই, যদিও জোগাড় করা অসাধ্য কিছু নয়। কিন্তু কি বলবে ফোন করে? একমাত্র অলক্ষ্যে নেওয়া যায় কি কিছু খোঁজ খবর? বিয়ে করেছে হয়তো। এ পাড়া ছাড়ার পর প্রথম প্রথম ছিল আসা যাওয়া, মাঝের 5 বছর যেন ছিল রিমলির অজ্ঞাতবাস। ইচ্ছে করেই আসতো না এদিকটায়। তাই জানা নেই জিষ্ণু বিয়ে করেছে কিনা। তার কোনো হদিশ অবশ্য পাওয়া গেল না, কয়েকটা ভেজা কাপড় মেলা ছাড়া। রিমলির প্রায় দিনই তো মনে পড়ে ওর কথা। জিষ্ণু কি ভাবে কখনো? ভাবতে ভাবতে নামছিল সিঁড়ি। সিঁড়ির মুখটা এসে উজানের মা বললেন, দেখলি আমার বাতাবি লেবুর গাছ? দেখলাম, একটু ভয়েই বলল রিমলি, কারণ গাছের দিকে খেয়াল আর করলো কখন। সে তখন মনোযোগী ছিল উল্টো দিকের ছাদে। তুই এখন যেন কি করছিস? উজানের মা জিজ্ঞেস করে। ইনফ্লুয়েন্স লিমিটেডে সিনিয়র ম্যানেজার। বাব্বা, আমাদের সেই ছোট্ট রিমলি আজ এত বড় হয়ে গেল। রিমলি হাসে। উজানের মা দ্বিতীয় প্রশ্ন হানেন, তোর কিন্তু বরাবরের একটা জেদ ছিল, কিছু একটা করে দেখিয়ে দেব। এমন একটা জেদ, তা বিয়ে করবি না? এ প্রশ্নের উত্তর লাজুক হেসে এড়িয়ে যায় রিমলি। হালকা শ্বাস পড়ে বুক বেয়ে। অতীতের পাতাগুলো যেন আবার ফুরফুর করে খুলতে থাকে। সত্যি স্টুডিয়াস ছিল রিমলি। পড়ার সময় কেউ বিরক্ত করলে বড় রাগ হতো। পরীক্ষার আগে চায় বারবার রিভিশন, আর তখনই ফোন করবে জিষ্ণু। রিমলি বিরক্ত হয়ে বলবে, কি হবে অত পড়ে? বিড়ি আনফ্লা অত পড়ে না। ওকে এড়িয়ে যেতে পারতো না রিমলি। তবু এরকম জোর জার করেই ফোন রেখে দিত। বলতো, পরীক্ষার কদিন মনে কর তোর সঙ্গে আমার ডিভোর্স। তারপর যদি পরীক্ষা খারাপ হতো তখন তার প্রভাব পড়তো মেজাজে। বিষ্ণুর সঙ্গে কথা পর্যন্ত বলতে ইচ্ছে করতো না। দুজনে পাশাপাশি হাঁটছে রাস্তার ধার দিয়ে। জিষ্ণু জিজ্ঞেস করলো, তুই কতদিন বা পড়াশোনা করবি? অত কি ভাবছিস পড়া নিয়ে? অবাক হয়ে গোল চোখে চায় রিমলি। কতদিন পড়বো মানে? আরে আজীবন তো আর কেউ পড়ে না। অ্যাটলিস্ট তুই তো আর কোনো বিশেষজ্ঞ হবি না। বিয়েই তো করবি আনলিমিটেড। তো বিয়ে করলে কেউ রেজাল্ট নিয়ে ভাবে না? ভাবে, বলে ফুস করে মুখের শব্দে হেসে উঠেছিল জিষ্ণু। সে সময় ওকে পাগলাটে মনে হয়েছিল, কিন্তু তখনও বোঝেনি জিষ্ণু ভয়ঙ্কর প্যাট্রিয়ার্কাল। জিষ্ণু ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তখন সবে ইন্টার্নশিপ থেকে চাকরিতে পার্মানেন্ট হয়েছে। রোজ রোজ ওর সঙ্গে সিনিয়রের খিটিমিটি লেগে থাকতো। জিষ্ণুর ট্যালেন্ট অনেক বেশি ছিল, সে আন্দাজে ওর সিনিয়রদের কম। তাই তারা সবসময় জিষ্ণুকে দাবিয়ে রেখে ওকে বোঝাতে চাইতো ও ওদের চাইতে কম। তা বুঝে যেত জিষ্ণু। ঘন্টার পর ঘন্টা এ নিয়ে অভিযোগ আর অনুযোগ করতো রিমলির কাছে। ওতেই শান্তি পেত জিষ্ণু। রিমলি মন দিয়ে শুনতো, শান্ত করার চেষ্টা করতো ওকে। বলতো, ধৈর্য ধর, জিষ্ণু, একদিন তোর কদর করতে ওরা বাধ্য হবে। কখনো বলতো, তোর সময় যখন আসবে তখন এরা আপনেই চুপ হয়ে যাবে। জিষ্ণু তখন পুনে থেকে কলকাতায় ট্রান্সফার। এরপর জিষ্ণুর ভালো অফার এলো মুম্বাই থেকে। প্যাকেজ ভালো, নতুন ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এখনও পলিটিক্স বেশি। সন্ধ্যার ঝিলমিল বাতির মাঝে ওদের চিরপরিচিত পার্কে বসে বিষ্ণু বলল, বাড়ি থেকে তোর ব্যাপারটা তো সবাই জানে, এখন বলছে মুম্বাইয়ে যাওয়ার আগে যেন বিয়েটা সেরে নি। কথাটায় ঘাবড়ে গেছিল রিমলি। জিষ্ণু দাঁড়িয়ে গেছে ঠিকই, ও আরও উন্নতি করবে এও নিশ্চিত, কিন্তু রিমলির স্বপ্ন যে গৃহবধূ হওয়া নয়। রিমলি বলল সে কথা, বলল, কিন্তু এখন বিয়ে করলে আমার কেরিয়ার বরবাদ হয়ে যাবে। জিষ্ণু কিছুক্ষণ হতভম্ব হয়ে চেয়ে থেকে বলল, তোর কেরিয়ার? আমার যা রোজগার তাতে তোকে কিছু না করলেও চলবে। তাছাড়া আমাদের দুজনের বাড়ির অবস্থা ভালো। তবে আমি ঠিক বুঝতে পারছি না। ও মা, আমি কি টাকা পয়সার ব্যাপারে তোর ওপর সবসময় ডিপেন্ড করে চলবো নাকি? তা সরকারি ফার্মে ওয়াইফকে ডিপেন্ড বলে মেনশন করে কেন তবে? খুব দমবন্ধ লাগছিল কথাটায়। জিষ্ণু কি আজকের দিনের ছেলে? কিছুদিন কথা বলা বলি বন্ধ রইল।
রিমলি বুঝতে পারছিল ভুল নাম্বার ডায়াল করা হয়ে গেছে হয়তো, কিন্তু তারুণ্যের প্রথম ভালো লাগা, প্রথম স্পর্শ, প্রথম প্রেম মানে কি অস্বীকার করা যায়? জিষ্ণু দেখা করে খালি বিয়ের কথা বলে। রিমলি ওর কেরিয়ারের কথা বললে ও হেসে উড়িয়ে দেয়, বলে তুই চাকরি করে যা কামাবি তাতে আমার ইলেকট্রিক বিল আর রাঁধুনির মাইনে উঠবে। বলতো চাকরি করলে তুই সংসার কি করে সামলাবি, ফিউচারে বেবি হলে কি করে সব ম্যানেজ করবি, ভেবে দেখেছিস? তারপর একরকম যেন হুমকিই দিল জিষ্ণু, আমার ভাই চাকরিওয়ালা মেয়ে পছন্দ নয়, আমি ঘরোয়া মেয়ে চাই, যার মন বাইরে বাইরে করবে না। অনেক চেষ্টাতেও জিষ্ণুকে নিজের ফিলোসফি বোঝাতে পারেনি রিমলি। একই সঙ্গে পড়াশোনা করে বেড়ে ওঠে, কি করে সেই পড়াশোনার থেকে অর্জিত দক্ষতাকে কাজে না লাগিয়ে ওতে মরচে ধরিয়ে ও ভুলে যায় ওর দক্ষতা। জিষ্ণুর সাথে কিছু কম নয়। জিষ্ণু কি বুঝতে পারছিল না ওর অফিসের সিনিয়র আর ওর ভেতর কোনো তফাৎ নেই? ওরা ওকে যেমন গুরুত্ব দিতে নারাজ ছিল, জিষ্ণু ও রিমলির বুদ্ধিমত্তায় মর্যাদা দিতে তেমনই সমান কৃপণ। জিষ্ণু এও বলতো মেয়েরা আবার অঙ্ক পারে, তাহলেই হয়েছে। কথায় কথায় বলতো মেয়েলি বুদ্ধি, বলতো মেয়েদের আবার কেরিয়ার। তাই বুকে অনেক যন্ত্রণা লুকিয়ে রিমলি বলতে বাধ্য হয়েছিল, আমরা ছোটবেলায় ভালো ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে পুতুল খেলা আর জীবন এক নয়। জিষ্ণু কিছু বলেনি, ও প্রস্তুত ছিল প্রায়। এ সম্পর্ক ভেঙে যেতে যতটা কষ্ট আর হতাশার ভেতর রিমলিকে যেতে হয়েছিল, রিমলি জানে তার অর্ধেক কষ্টও পেতে হয়নি জিষ্ণুকে। ছেলেরা ইমোশন বোঝে কি? তারা দেখে সুযোগ আর সুবিধা, সুখ। উজানদের বাড়ি থেকে বেরোবার মুখে উজানের মা হঠাৎ বলল, হ্যাঁ রে রিমলি, জিজ্ঞেস করতে খারাপ লাগলেও কিছু মনে করিস না মা। বলি জিষ্ণু এমন করলো কেন জানিস? তোরা তো একটা সময়। উজানের মা থামলো। এ পাড়ায় অনেকেই জানতো ওদের কথা। উজানের মা জানতো বেশিরভাগটা। রিমলির সঙ্গে খুব যাতায়াত ছিল সে সময়। রিমলি বলল, আমাদের টিউনিং ঠিকঠাক হলো না, কিন্তু সবাই বলে আজ রিমলি থাকলে জিষ্ণুটার এমন হতো না। এবার যেন চমকালো রিমলি, জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে জিষ্ণুর? ও মা, তুই বুঝি জানিস না? দুপাশে মাথা নাড়ায় রিমলি। বিয়ে করেছিল, মেয়েটা বেশ বড় লোক বাড়ির, কিন্তু তার ডিম্যান্ড প্রচুর। বাড়ির কোনো কাজ করবে না তো নাই, উপরন্ত খালি বাইরে খাবে আর ঘুরবো। জিষ্ণু অতিষ্ঠ হয়ে আমস্টারডাম চলে গেল বউ ফেলে। মেয়েটা নোংরাও তেমন রে, দেখলেই মনে হয় বাসি কাপড় পর্যন্ত কাচে না। বলো কি? তাও এখন কোথায়? আমস্টারডামেই থাকে। বউ এখন দেখছি কদিন হলো শ্বশুরবাড়ি এসেছে, নইলে বাপের বাড়িতে থাকে। শুনলাম নাকি সে একটা ব্যাংকে লোন ডিপার্টমেন্টে কাজ নিয়েছে। তার ঘরে দম বন্ধ লাগে। উজানের মা এক অদ্ভুত ব্যাপার এমন বোঝাতে ঠোঁট বেঁকালেন। বেশ অবাক হলো রিমলি। মানুষ যে চায় তা কখনো পায় না। জিষ্ণু চেয়েছিল একটা পুতুল, যাকে নাচানোর দড়িটা থাকবে ওর হাতে, কিন্তু ও ভুলে গিয়েছিল দড়ি যে অন্যের হাতে দিয়েই আমরা চুক্তিবদ্ধ হয়ে এ ধরাতলে পা রেখেছি। উজানদের বাড়ির গেটের সামনে আসতে রিমলি দেখতে পেল জিষ্ণুদের বাড়ি থেকে একটা লাল রঙের সালোয়ার পরা মেয়ে বেরিয়ে আসছে। গায়ের রং কাগজের মতো, চেহারায় মেদ ঠোসা ঠুসি করে রয়েছে। ওর পাশ দিয়ে ওকে দেখতে দেখতে পেরিয়ে গেল মেয়েটা। সেদিকে চেয়ে রইল রিমলি। বড় অবাক লাগছিল জিষ্ণুর সম্পর্কে জেনে। জিষ্ণু সুখী হয়নি, বা হয়তো আমস্টারডামে সুখ খুঁজে নিয়েছে। লাল সারোয়ার পরা ওই মেয়েটি যে জিষ্ণুর বিবাহিতা স্ত্রী, সে সুখ খুঁজে নিতে চাইছে ওর নতুন চাকরিটাতে। এই চাকরি ছিল জিষ্ণুর আসল অবজেকশন, যা বর্তমানে ওর স্ত্রীর লক্ষ্য। জীবন বড় এলোমেলো, যত গোছাতে চাইবে তত যেন অগোছালো হয়ে যাবে। তবু বুঝতে পারছিল রিমলি, জিষ্ণুকে ফেলে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তে আজ আর আফসোস করার কিছু নেই। শেষবারের মতন ফেলে আসা পাড়াটার দিকে তাকিয়ে রিমলির কেন যেন মনে হলো সেই আগের আকর্ষণগুলো আর রইল না।